সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহমত করুক এবং এই মহামারী থেকে, করোনা মহামারী থেকে আমাদেরকে রক্ষা করুক, সেই দোয়া করি। আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আন্দোলন। একটা হচ্ছে খেলাফত আন্দোলন এবং আরেকটি হচ্ছে অসহযোগ আন্দোলন। এই দুটি আন্দোলন ছিল ভারতের যে কোনো বিষয়ে আন্দোলনের পূর্বের যে কোনো আন্দোলনের থেকে জনগণের অংশগ্রহণে, অর্থাৎ গণভিত্তিক আন্দোলন। যদিও আন্দোলন দুটি সর্বশেষ সফল হয়নি, তবুও ভারতীয় জনগণের মধ্যে আত্মসচেতনতা ও রাজনৈতিক অধিকার বোধ বৃদ্ধিতে, সৃষ্টিতে যথেষ্ট সহায়তা করেছিল। আমরা প্রথমে আলাপ করি খেলাফত আন্দোলন নিয়ে। খেলাফত ইসলামের একটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান। এই খেলাফত ব্যবস্থা তৈরি হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মদিনায়। তারপরে সেখান থেকে উমাইয়াদের আমলে দামেস্কে, আব্বাসীয়দের আমলে বাগদাদে, ফাতেমীয়দের আমলে কায়রো এবং শেষ উসমানীয় সুলতানদের আমলে তুরস্কে। খেলাফত বিশ্ব মুসলমানদের নিকট ঐক্য ও মর্যাদার প্রতীক। এ মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের অধিকারী হওয়ায় বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলমানদের মতো তুরস্কের সুলতান খলিফা প্রতি ভারতীয় মুসলমানদের সম্মানবোধ, আনুগত্যবোধ ছিল। আমরা জানি 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1918 সাল পর্যন্ত এটা চলে। এই প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক নিজের স্বার্থে মিত্রশক্তির বিরুদ্ধে, অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকার বিরুদ্ধে অক্ষ শক্তির পক্ষে, অর্থাৎ জার্মানি, ইতালি, তাদের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হওয়ায় ভারতীয় ব্রিটিশ মুসলমানরা রাজনৈতিকভাবে হতবুদ্ধি হয়ে পড়ে। তাদের মনে দ্বৈত আনুগত্যের প্রশ্ন দেখা দেয়। এমতো অবস্থায় চতুর ব্রিটিশ সরকার ভারতীয় মুসলমানগণ এই শর্তে যুদ্ধে যোগদান করাতে সম্মত হয় যে যুদ্ধ শেষ হলেও তুরস্কের খেলাফতের মর্যাদা রক্ষা করা হবে। কিন্তু দেখা গেল যুদ্ধের পরে যখন মিত্রশক্তি তুরস্কের খলিফার মর্যাদা রক্ষা ও তার সাম্রাজ্যের অখণ্ডতা রক্ষার ব্যাপারে গড়িমসি শুরু করছে, তখনই মুসলমানগণ খলিফার মর্যাদা ও খেলাফত রক্ষার দাবিতে যে আন্দোলন গড়ে তুলেছিল ভারতবর্ষে, ইতিহাসে এই আন্দোলন খেলাফত আন্দোলন নামে পরিচিত। মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ, ডক্টর এম এ আনসারি, মাওলানা হযরত মুহানি ও শেরেবাংলা একে ফজলুল হক প্রমুখের নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হয়, সংগঠিত হয়। পাশাপাশি ভারতবর্ষে আরেকটি শক্তিশালী জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রপাত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা মহাত্মা গান্ধীর প্রচেষ্টায় কংগ্রেস এ আন্দোলন শুরু করেছিল। বস্তুত জরুরি অবস্থা বিনা বিচারে সন্দেহভাজন ভারতীয়দের কারারুদ্ধকরণ এবং বিচার ছাড়াই শাস্তির বিধান করা সংক্রান্ত রাওলাট আইন ভারতীয়দের মাঝে প্রবল ক্ষোভের সৃষ্টি করেছিল। এ ঘটনার প্রতিবাদে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ ময়দানে ভারতীয়রা 1919 সালের 13 এপ্রিল এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সরকারের নির্দেশে জেনারেল ভায়ারের নেতৃত্বে একদল সেনা সদস্য নিরস্ত্র প্রতিবাদী মানুষের উপর নির্বিচারে গুলি চালায়।
এতে সরকারি ভাষ্যমতে 309 জন ভারতীয় নিহত হয় এবং 200 জন আহত হয়। আসলে এটা সরকারি হিসাব, বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা আরো অনেক বেশি, কয়েক গুণ হতে পারে। ভারতীয় ইতিহাসে এই হত্যাকাণ্ড জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনা ভারতীয়দের মনে তীব্র অসন্তোষ তৈরি করে। এর প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের প্রদত্ত উপাধি নাইট উপাধি বর্জন করেন। 1919 সালে ভারতে যে সংস্কার আইন প্রবর্তিত হয় তাতে ভারতীয়দের দাবি এবং সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রাদেশিক স্বায়ত্তশাসন উপেক্ষা করা হয়। এতে জাতীয় কংগ্রেসে তীব্র অসন্তোষ ব্যক্ত করে। একদিকে তুরস্কের সুলতান খলিফার সাম্রাজ্য খণ্ডিতকরণ এবং অসাম্প্রদায়িকতার প্রতিবাদে ভারতে মুসলমানগণ খেলাফত আন্দোলন শুরু করেছিলেন, অর্থাৎ তুরস্কের খেলাফতের অখণ্ডতা রক্ষার জন্য খেলাফত আন্দোলন শুরু করেছিলেন। এবং এই আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করে মহাত্মা গান্ধী পরিস্থিতিকে দেশের স্বার্থে হিন্দু মুসলিম মিলন ও ঐক্যের এক গুরুত্বপূর্ণ ও অপূর্ব সুযোগ বলে মনে করেন। এই আন্দোলনে মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেন। অসহযোগ আন্দোলনের প্রতি মুসলমানদের সমর্থন আদায়ের জন্য গান্ধী খেলাফত আন্দোলনকে সমর্থন করেন এবং খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। খেলাফত আন্দোলনের প্রতি গান্ধীর সমর্থনের বিনিময়ে খেলাফত নেতৃবৃন্দ গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে। এভাবে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হিন্দু ও মুসলিম সম্প্রদায় একটি সম্মিলিত ফ্রন্ট গড়ে তোলে। সেভার চুক্তির প্রতিবাদে, সেভার চুক্তি হল, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুরস্ক সাম্রাজ্যকে খণ্ড বিখণ্ড করার যে চুক্তি, সেটা হলো সেভার চুক্তি। 1920 সালে 23 আগস্ট সম্পাদিত। মুসলমানগণ 31 আগস্ট খেলাফত দিবস পালন করে। 1920 সালে ডিসেম্বর মাসে কংগ্রেসের পক্ষ থেকে অহিংস অসহযোগ আন্দোলনের কর্মসূচি এবং পূর্ণ স্বরাজ্যের দাবি করা হয়। কংগ্রেস অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসাবে সরকারি চাকরি ও পদবি ত্যাগ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ আদালত ও আইন ব্যবসা বর্জন এবং ব্রিটিশ দ্রব্যাদি বর্জনের প্রস্তাব গ্রহণ করে। এবং এই সব দাবির মধ্যে খেলাফত আন্দোলনকারী এবং অসহযোগ আন্দোলনের সবাই একাত্মতা ঘোষণা করে, যে কারণে খেলাফত ও অসহযোগ হিন্দু মুসলমানদের যৌথ আন্দোলনে পরিণত হয়। এবং এই আন্দোলনটি 21 সালের শুরুতে ব্যাপক আকার ধারণ করে। ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করে, শ্রমিকরা কল কারখানা ত্যাগ করে, সরকারি চাকরিজীবীরা চাকরিতে ইস্তফা দেয়, আইনজীবীরা আদালত ত্যাগ করে, ব্রিটিশ পণ্য ব্যবহার পরিহার করে দেশীয় পণ্য ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে। আন্দোলনের ব্যাপকতা ভীত হয়ে ব্রিটিশ সরকার দমন নীতি গ্রহণ করে, হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়। কংগ্রেস আইন অমান্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। সরকারকে কর ও খাজনা প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরূপ কর্মসূচিতে অহিংস আন্দোলন ক্রমাগত সহিংসতার রূপ নেয়। 1921 সালের আগস্ট মাসে মালাবারে কৃষক বিদ্রোহ ও দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়। 1922 সালের ফেব্রুয়ারি মাসে উত্তর প্রদেশের চৌরি চৌরা নামক স্থানে বিক্ষিপ্ত জনতা একটি থানা আক্রমণ করে এবং
21 জন সিপাহী ও একজন দারোগাকে পুড়িয়ে হত্যা করে। অহিংস আন্দোলন সহিংসতায় পরিণত হলে গান্ধী মর্মাহত হন এবং হঠাৎ করে আন্দোলনের কর্মসূচি বাতিল করেন। সরকার গান্ধীকে গ্রেপ্তার করে। এতে আন্দোলনকারীগণ হতাশ হয়ে পড়ে। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করায় খেলাফত আন্দোলন দুর্বল ও স্তিমিত হয়ে পড়ে। 1923 সালে মুস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের সালতানাত এবং 1924 সালে খেলাফত উচ্ছেদ করেন। ফলে এই আন্দোলনের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের সূত্রপাত এবং তাদের কর্মসূচি, তাদের গতি প্রবাহ আলোচনা করলাম। আমরা এখানে কি দেখতে পেলাম যে এই আন্দোলন দুটি ব্রিটিশ ভারতের সর্বপ্রথম সার্বজনীন আন্দোলনে পরিণত হয়েছিল। কিন্তু এই অসহযোগ আন্দোলন অহিংস ছিল, কিন্তু ধীরে ধীরে ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাবের কারণে ব্রিটিশদের অত্যাচার, নিপীড়ন, দুঃশাসনের বিরুদ্ধে এদেশের মানুষ ক্রমাগত সহিংস হয়ে ওঠে। এক পর্যায়ে তারা থানা আক্রমণ করে পুড়িয়ে মারে সিপাহীদেরকে। অতঃপর মহাত্মা গান্ধী এই আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন। যদিও এখানে একটি বিষয় আলোচনার প্রয়োজন মনে হয় যে গান্ধীজি কোনো ফলাফল ছাড়াই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন। যদিও সবশেষে আন্দোলন দুটির সফলতার মুখ দেখেনি, তারপরেও যেহেতু ব্যাপক গণভিত্তিক অর্থাৎ ভারতীয় জনগণ গণহারে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই হেতু এই আন্দোলনের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ক্রমেই ভারতীয়দের মধ্যে যে স্বাধিকার আন্দোলন অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন, এটা এই আন্দোলনের মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ, স্বাধিকারের বোধ এবং স্পৃহা জাগ্রত হয়। তাই আমরা বলতে পারি যে এই আন্দোলন এক অর্থে ব্যর্থ হয়নি। কেননা ভারতীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও স্বাধিকারের স্পৃহা জাগ্রত ও বিকাশে আন্দোলন দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আরেকটি বিষয়ের দিকে অগ্রসর হতে চাই। ব্রিটিশ ভারতের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়, সেটা হলো 1940 সালের লাহোর প্রস্তাব। মূলত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দ্বিজাতি অর্থাৎ ভারতে হিন্দু এবং মুসলমান দুটি জাতি, এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1940 সালে লাহোর প্রস্তাব পেশ করেন শেরেবাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাবের মূল বিষয়বস্তুটা আমরা একটু দেখে নেই, মূল বক্তব্যটা কি ছিল। 1940 সালের 23শে মার্চ
মোহাম্মদ আলী জিন্নাহ তার সভাপতির বক্তৃতায় মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমির যৌক্তিকতা ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। এরপর বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক একটি প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবটি ঐতিহাসিক লাহোর প্রস্তাব হিসেবে পরিচিত। এ প্রস্তাবের মূল বিষয় ছিল প্রয়োজন বোধে সীমানার পুনর্বিন্যাস করে এবং ভৌগোলিক দিক থেকে পরস্পর নিকটবর্তী সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকা যথা ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। পূর্বোক্ত স্বাধীন রাষ্ট্রসমূহের প্রদেশগুলো হবে স্বশাসিত ও সার্বভৌম। সর্বক্ষেত্রে সংখ্যালঘুদের বিভিন্ন স্বার্থ অধিকার রক্ষাকল্পে সংবিধানে প্রয়োজনীয় পর্যাপ্ত রক্ষা কবচের ব্যবস্থা রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ ভারতে মুসলিম লীগ নেতৃবৃন্দ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে লাহোর প্রস্তাবের পথে অগ্রসর হলেন, অর্থাৎ মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র আবাসভূমি কেন চাইলেন, এর পটভূমি জানা দরকার। খেলাফত ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন রচনা হয়, কিন্তু আইনসভায় মুসলমানদের জন্য আসন সংরক্ষণ ও স্বতন্ত্র নির্বাচন প্রচলন প্রশ্নে হিন্দু মুসলমান বিরোধ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠে। 20 শতকের তৃতীয় দশকে ভারতের রাজনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করে। এ সময় রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য সরকারি পর্যায়ে সাইমন কমিশন 1927 সালে এবং বেসরকারিভাবে ভারতীয়দের উদ্যোগে নেহরু কমিশন গঠন করা হয়, কিন্তু এই দুটি কমিশন রিপোর্ট সমস্যার সমাধান করতে পারেনি। সংকট নিরসনে মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফাও কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি। এই অবস্থায় সরকার কর্তৃক 1933 সালে সাম্প্রদায়িক রোয়েদাদ কমিউনাল অ্যাওয়ার্ড পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। ভারতীয়দের ক্ষোভ প্রশমনে ব্রিটিশ সরকার 1935 সালে ভারত শাসন আইন প্রণয়ন করে। এই আইন ভারতীয়দের সন্তুষ্ট করতে না পারলেও এই আইনের আওতায় 1937 সালে যে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে প্রায় সকল রাজনৈতিক দল অংশ নেয়। প্রাদেশিক নির্বাচনে অধিকাংশ প্রদেশে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রদেশসমূহেও মুসলিম লীগ পরাজিত হয়। এমতো অবস্থায় মুসলিম লীগ কংগ্রেসের সাথে কোয়ালিশন সরকার গঠনের প্রস্তাব করলে কংগ্রেস তা প্রত্যাখ্যান করে। এককভাবে এবং কোথাও কোথাও অন্য দলের সাথে কোয়ালিশন করে সরকার গঠন করে। নির্বাচনে বিপুল সাফল্য কংগ্রেস নেতাদের মনে কংগ্রেস শাসিত প্রদেশসমূহে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড পরিচালিত হয়। বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রবর্তনের চেষ্টা, স্কুল সমূহের পাঠ্যসূচিতে হিন্দু ধর্ম দর্শন ও সাহিত্যিক বাধ্যতামূলককরণ, আজান দেওয়া নিষিদ্ধকরণ, নামাজের সময় মসজিদের সামনে দিয়ে বাদ্যযন্ত্র সহ মিছিল এবং সরকারি ভবন সময়ে কংগ্রেসের পতাকা উত্তোলন ইত্যাদি মুসলিম অনুভূতিকে আহত করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তদুপরি ভারতে কেবল দুইটি শক্তির অস্তিত্ব লক্ষণীয়, একটি ব্রিটিশ সরকার, অন্যটি কংগ্রেস দল। অর্থাৎ
পণ্ডিত জওহরলাল নেহরুর এরূপ মন্তব্য মুসলমানদেরকে দারুণভাবে বিক্ষিপ্ত করে। উপমহাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প আরো ঘনীভূত হয়। কংগ্রেস শাসিত প্রদেশসমূহে মুসলিম স্বার্থ বিরোধী তৎপরতা এবং নেহরু ও অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দের মনোভাব মুসলিম লীগ নেতাদের মনে এই ধারণা সৃষ্টি করে যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অখণ্ড ভারতে কংগ্রেসের নেতৃত্বে তাদের মুসলমানদের স্বার্থ সংরক্ষণ সম্ভব নয় এবং অখণ্ড ভারতে কিয়ামত পর্যন্ত শাসন ক্ষমতায় কংগ্রেস থাকবে, অর্থাৎ হিন্দু নেতৃত্বাধীন কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হবে, মুসলমানরা তাদের স্বার্থ সংরক্ষণ করতে পারবে না। তাই তারা অখণ্ড ভারতে আদর্শ ত্যাগ করেন। এ সময় মুসলিম লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি একসময় হিন্দু মুসলিম মিলনের প্রবক্তা ছিলেন, নেহরুর বক্তব্যের, পণ্ডিত জওহরলাল নেহরুর বক্তব্যের প্রতিবাদে তার বিখ্যাত জাতি তত্ত্ব ঘোষণা করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস এতক্ষণ লক্ষ্য করলাম যে মোহাম্মদ আলী জিন্নাহ কোন অবস্থার পরিপ্রেক্ষিতে জাতি তত্ত্ব ঘোষণা করলেন এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে শেরেবাংলা একে ফজলুল হক 1940 সালে লাহোর প্রস্তাব ঘোষণা করলেন। ইতিহাস তার চিরন্তন সত্য কথা, এটা ইতিহাস লেখা থাকবে। এটা সত্য, ভারত অখণ্ড থাকলে সেই ভারতবর্ষে সারা জীবন মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ থাকত। সেই ভারতবর্ষে মুসলমানরা কখনোই ক্ষমতার স্বাদ আস্বাদন করতে পারত না এবং মুসলমানদের স্বার্থ সংরক্ষণের সুযোগ সৃষ্টি হতো না। যেহেতু পণ্ডিত জওহরলাল নেহরু বলেছেন যে ভারতের দুটি শক্তি আছে, একটা হলো ব্রিটিশ শক্তি আর একটা হলো কংগ্রেস, অর্থাৎ তারা মুসলমান, অর্থাৎ মুসলিম লীগকে কোনো পাত্তাই দেননি। এরূপ বক্তব্য মুসলমান নেতৃত্বের মধ্যে শঙ্কার সৃষ্টি করেছিল, যে কারণে বাধ্য হয়েই মুসলিম লীগ নেতৃবৃন্দ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করে এবং লাহোর প্রস্তাব উত্থাপিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।